দর্শক, আমরা যখন আজকে কথা বলছি তখন একটি প্রজ্ঞাপন আমাদের হাতে আছে। আমরা দেখছি যে 12 জন বিশেষজ্ঞের সমন্বয়ে একটি নতুন কমিটি করা হয়েছে, যাকে বলা হচ্ছে দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ভিত্তিক প্রয়োজনীয় সংস্কার এবং চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়নের জন্য এই কমিটিতে করেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। বিজ্ঞপ্তিটি বা প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে 3 সেপ্টেম্বর। আমরা এই যে কমিটি, সেটি যাদের সমন্বয়ে তৈরি হলো তারা প্রায় সকলেই দেশের প্রথিতযশা চিকিৎসক। কিন্তু আমরা স্বাস্থ্যের যেই সংস্কার চাই, প্রত্যাশা করি, এই বিশেষজ্ঞদের উপস্থিতিতে বা তাদের যেই কন্ট্রিবিউশন, অবদান, সেটা দিয়েই কি আমাদের প্রত্যাশিত সংস্কার আসবে? এই প্রসঙ্গটি আমাদের আলোচনা হওয়া দরকার। আমরা এ বিষয়ে আজকে কথা বলবো। আমাদের আলোচ্য বিষয় স্বাস্থ্য সংস্কার প্রত্যাশিত পূরণ হবে কি, এই প্রসঙ্গ। এ বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। স্টুডিওতে আছেন ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, তিনি স্বাস্থ্য অর্থনীতিবিদ এবং অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর আব্দুল হামিদ, স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ডক্টর তৌফিক জোয়ারদার, তিনি জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক, গ্লোবাল হেলথ, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, নাস। আমি একটু ডক্টর তৌফিক জোয়ারদার আপনাকে দিয়ে শুরু করতে চাই। কমিটিটি আপনি দেখেছেন, যারা অন্তর্ভুক্ত হয়েছেন প্রায় সকলকে আপনি চিনেন, আপনি নিজে স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ। কেমন মনে হয়েছে আপনার এই কমিটিটি? আমার কাছে মনে হয়েছে আমরা একটা গ্র্যান্ড হসপিটাল চালাতে যাচ্ছি এবং তার জন্য কিছু বিশেষজ্ঞকে নিয়ে আসা হয়েছে। খুবই উন্নত মানের, অত্যন্ত বিচক্ষণ এবং প্রথিতযশা কিছু বিশেষজ্ঞকে দিয়ে একটি বড় রকমের অপারেশন পরিচালিত হতে যাচ্ছে, এই জাতীয় একটি ইমপ্রেশন আমার মনে হয়েছে আর কি। আমি মানে অতটা খুঁটিয়ে দেখার বা সবাইকে আসলে আমি পার্সোনালি চিনিও না, আসলে এটা ঠিক নয় যে আমি সবাইকে চিনি, তবে তাদের সংক্ষিপ্ত পরিচিতি সেখানে দেওয়া আছে, অনেকেই চিনি। তার ভিত্তিতে আমার কাছে এটাকে খুবই ক্লিনিক্যাল সেন্ট্রিক একটি কমিটি মনে হয়েছে। আমাদের বুঝতে হবে যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সাধন করা আসলে কোন একটা হাসপাতালের অপারেশন চালানোর মতো একটা কাজ নয়। এখানে এই কাজটিরও একটা স্পেশালাইজেশন আছে। আপনি ফর এক্সাম্পল, আপনি যদি ফাইন্যান্স মিনিস্ট্রি চালাতে চান, আপনাকে একজন অর্থনীতিবিদের পরামর্শ নিতে হবে। একইভাবে স্বাস্থ্য আসলে কেবলমাত্র এটা হাসপাতাল পরিচালনা করা নয় বা হাসপাতালে একটা রোগীর ট্রিটমেন্ট বা সার্জারি করা নয়। স্বাস্থ্য নীতি, স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য অর্থনীতি, এই বিষয়গুলোর উপর সম্পূর্ণ পৃথক পড়াশোনা আছে। এই বিষয়গুলোকে সম্পূর্ণভাবে বুঝে তার ভিত্তিতেই আসলে স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার করতে হয়। স্বাস্থ্য সংস্কারের বিস্তারিত যেই পদ্ধতিগুলো আছে, কি কি বিষয় সেখানে আমাদের কনসিডারেশন নিতে হয়, সেগুলো নিয়ে আমি হয়তো পরবর্তীতে আলোচনা করব। তবে আপনার প্রশ্নের উত্তরে আমার একদম ইমিডিয়েট ইমপ্রেশন হচ্ছে, আমার কাছে এটাকে খুবই ক্লিনিক্যাল হেভি মনে হয়েছে। দ্বিতীয়ত, কি প্রক্রিয়া, যেটা আমরা কিন্তু এই কোভিড এর কমিটি, টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটি হওয়ার সময় একই প্রশ্ন তুলেছিলাম যে কমিটি কে হচ্ছে, তারা কি সিদ্ধান্ত নিচ্ছে। তার আগে আমাদের বুঝতে হবে যে কিভাবে এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে সেটি ট্রান্সপারেন্ট কিনা, সেটি স্বচ্ছ কিনা, এবং একটা সবাইকে একটা অংশগ্রহণমূলক পদ্ধতিতে এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে কিনা। কারণ এগুলো যদি না হয় তাহলে কমিটি যেই সিদ্ধান্তই নিক, কমিটি যতই ভালো হোক, তার প্রতি মানুষের আস্থা থাকবে না এবং এই বিষয়ে সবসময় কিছু প্রশ্ন তৈরি হতেই থাকবে। ধন্যবাদ ডক্টর তৌফিক জোয়ারদার। আমি আসি ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। অনেক দিন ধরে আপনি স্বাস্থ্য অর্থনীতির নানান প্রসঙ্গে কাজ করছেন, দেশের স্বাস্থ্য সংস্কার বিষয়ে প্রচুর লেখালেখি করেছেন। এই অনুষ্ঠানে আপনি অনেকবার কথা বলেছেন এই সংস্কার প্রসঙ্গে। যেই কমিটিটি তৈরি হলো, ডক্টর তৌফিক জোয়ারদার একজন জনস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ হিসেবে যে মূল্যায়ন করেছেন, আপনার কি মনে হয়েছে এই কমিটিটি দেখে? দেখুন, আমি প্রথমে যেটা বলবো যে একটা কমিটি হয়েছে, সেটা যারা কমিটিটা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে অ্যাটলিস্ট আমাদের হাতে এখন একটা কমিটি আছে, যেটা ধরেন যে গতকাল সকালেও এই সময় হয়তো ছিল না। আমরা সন্ধ্যার দিকে এই কমিটির একটা সদস্যদের নাম এবং একটা পরিপত্র দেখেছি আর কি। সো অ্যাটলিস্ট আমাদের এখন একটা হাতে একটা কমিটি আছে, সেই জন্য আমরা কথা বলতে পারছি আর কি। হ্যাঁ, এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই কমিটিটা, আপনার কোয়েশ্চেন যেটা, সেটা কেমন হলো। আমি যদি একটু বিশ্লেষণ করে বলি তাহলে আপনি বুঝতে পারবেন আর কি। হ্যাঁ, আমরা জানি যে স্বাস্থ্য খাত একটা যৌগিক খাত। এর ভিতরে যেরকম মেডিকেল এডুকেশন আছে, এর ভিতরে ফার্মাসিউটিক্যাল আছে, এর ভিতরে অনেক ইকুইপমেন্ট আছে, সার্জিক্যাল নন সার্জিক্যাল নানা ইকুইপমেন্ট আছে,
আমরা যদি হসপিটালকে দেখি তাহলে হসপিটালের ক্যাটাগরি অনুযায়ী প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি আছে। আবার যদি হসপিটালের মালিকানার ধরন দেখি তাহলে পাবলিক, প্রাইভেট আছে। আবার যদি হেলথ কেয়ার প্রোভাইডারদের নানা রকম ভ্যারাইটিস দেখি সেখানে ডাক্তার, নার্স, প্যারামেডিক, আরও অ্যালাইড নানা রকমের ফোর্সেস আছে। আর স্বাস্থ্যের ব্যাপকতা আমরা জানি যেটা সেটা নির্ভর করে হচ্ছে যে একটা দেশের প্রাইমারি কেয়ার, দ্যাট মিনস প্রিভেন্টিভ এবং প্রমোটিভ কেয়ার কতটা শক্তিশালী। তাহলে এই বিশাল একটা খাতকে বুঝে যদি সংস্কার না করা যায় তাহলে সেই সংস্কার এটা শুধু ডকুমেন্টেড হবে, এটা বাস্তবায়ন হবে না আর কি। হ্যাঁ, তো এখন যদি আমরা আসি যে এই যে ব্যাপকতা যেটা বুঝলাম, এই ব্যাপক খাতকে বোঝার লোক এখানে ইনক্লুড করা হয়েছে কি না। যদি না হয়ে থাকে তাহলে হয়তো আরও ইনক্লুড করার সুযোগ আছে, অথবা যেটা হতে পারে সেটা হচ্ছে যে হ্যাঁ একটা কমিটি হয়েছে অলরেডি, কিন্তু একটা ভারবাহী কমিটি, 12 জনের কমিটি, 12 জনের কমিটি থেকে কিন্তু একটা কমন সিদ্ধান্তে আসা খুবই ডিফিকাল্ট। সাধারণত টাস্ক ফোর্স যেটা হয়ে থাকে 3 থেকে 5 সদস্যের, বড় জোর 7 সদস্যের হতে পারে, কারণ এটা কমন আন্ডারস্ট্যান্ডিংয়ে হতে হবে। কমিটির 12 জন সদস্য যদি বিভিন্ন দিকে ভাগ হয়ে যায় তাহলে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, তাই না? তাহলে এই 12 জন সদস্য হতে পারে, 15 জন হতে পারে। সেটা হচ্ছে যে হ্যাঁ এই কমিটিটা হতে পারে সেটা হচ্ছে যে একটা ওয়ার্কিং কমিটি থাকবে, সেই ওয়ার্কিং কমিটিতে কাজ হবে মূল কমিটি 3 বা 5 সদস্যের, তারা করবে। হ্যাঁ এই কমিটিতে সেটা হলো ভ্যালিডেট করতে পারে। সো এই কমিটিটা 2 স্তর হতে পারে। একটা স্তর হতে পারে যে একটা ওয়ার্কিং কমিটি, শক্তিশালী একটা ওয়ার্কিং কমিটি, যারা এই বিষয়গুলো, আমি যে বিষয়গুলো বললাম সেগুলো বোঝে এবং পুরো স্বাস্থ্য সিস্টেমটা বোঝে সেটা। কারণ স্বাস্থ্য সিস্টেম বুঝতে গেলে যারা একদম মেডিকেল অফিসার হিসেবে ফিল্ড লেভেল থেকে কাজ না করে উপরের দিকে এসেছে তারা কিন্তু স্বাস্থ্য সেবা বুঝতে পারবে না। তার মানে তার মেডিকেল অফিসার হতে হবে, তার ইউএসএফপিও হতে হবে, তার সিভিল সার্জন বা সুপারিনটেন্ডেন্ট হতে হবে, ডাইরেক্টর হতে হবে, আমি অ্যাডমিনের কথা বলছি, এই একটা ধারা। এবং মেডিকেল অফিসার থেকে যারা ধারাবাহিকভাবে চলে এসেছে তাদের হতে হবে। আমাদের এখানে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে এই কমিটিতে যারা আছে অনেকেই প্রসিদ্ধ, অনেকেই আমাদের শ্রদ্ধেয়, সবই ঠিক আছে। এবং তৌফিক জোয়ারদারের কথায় আমি একমত যে এটা কোনো হসপিটাল না যে আমরা এটা নতুন একটা টারশিয়ারি মানের হসপিটাল করছি, সেখানে সব ক্লিনিক্যাল বিশেষজ্ঞদেরকে নিয়ে যদি আমরা করি তাহলে এই কমিটি ঠিক আছে। কিন্তু আমরা যদি সিস্টেমের কথা বলি তাহলে আমার মনে হয় যেটা সেটা হচ্ছে যে এই কমিটিটা থাকতে পারে, সাথে এই কমিটির বিভিন্ন ওয়ার্কিং কমিটি গ্রুপ থাকতে পারে। সাপোজ মেডিকেল এডুকেশন একটা বিশাল জিনিস, এটাকে কমপ্লিট রিফরমেশন করতে হবে। আপনার হেলথ অ্যাডমিনিস্ট্রেশন একটা বিশাল জিনিস, সেখানেও কমপ্লিট রিফরমেশন করতে হবে এবং সেই ধারণাগুলো থাকতে হবে। এবং এই কমিটিতে যারা আছে তাদের আদৌ সময় আছে কি না এই চুলচেরা বিশ্লেষণ করে এই যে বাংলাদেশের যে হেলথ সিস্টেমে যে আমরা প্রত্যাশিত যে পরিবর্তনটা চাচ্ছি সেইটা করার, সেটা যদি না করা থাকে তাহলে এই অন্য 10টা কমিটির মতো এই কমিটিটা মুখ থুবড়ে পড়বে এবং আলটিমেটলি আমাদের হাতে যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগটার কাঙ্ক্ষিত পৌঁছাবে না। অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল হামিদ। আমি এই কথার প্রসঙ্গ ধরে একটা বিষয় বলেছেন, সময়, যারা কমিটিতে থাকবেন তাদের সময় থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে তারা যেই সময়কে রিপ্রেজেন্ট করছেন সেটার একটা ছাপ থাকা দরকার। আমি এই প্রসঙ্গে ডক্টর তৌফিক জোয়ারদার আপনার কাছে আসি। এই কমিটির দিকে যদি আপনি তাকান, 12 জনের ভেতরে প্রায় বেশিরভাগই হচ্ছে প্রাক্তন কোনো বিভাগীয় প্রধান অথবা কোনো ইনস্টিটিউটের প্রধান। মনে হচ্ছে যে প্রাক্তনে ভরপুর একটা কমিটি। তার মানে সবাই হচ্ছেন অনেকখানি পুরনো সময়ের, তারা সবাই আপনাদের শিক্ষক ছিলেন, যারা মেডিকেলে পড়াশোনা করছেন তাদের সব অনেকেরই শিক্ষকের শিক্ষক, গুণীজন, সব ঠিক আছে। কিন্তু এখনকার সময়ের যে প্রতিনিধিত্ব সেটি এই কমিটিতে আদৌ হয়েছে কিনা ডক্টর তৌফিক জোয়ারদার? এক বাক্যে যদি বলতে হয় তাহলে না। এটা আসলে আপনার প্রশ্নের মধ্যেই এটার উত্তর কিছুটা নিহিত আছে। তবে আরেকটু যদি ভেঙে বলি, এখানে আসলে অনেক কিছুরই অভাব আছে এই কমিটির। সামগ্রিকভাবে যদি আমি কমিটিকে দেখি, ব্যক্তি হিসেবে না, ব্যক্তি হিসেবে তারা প্রত্যেকেই অত্যন্ত প্রসিদ্ধ, আগেও বলেছি, প্রসিদ্ধ এবং অত্যন্ত শ্রদ্ধেয়। তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধায় আমি রাখছি। একটু বলি যে আসলে আমরা কোনো ব্যক্তিকে সমালোচনার প্রসঙ্গ না, আসলে আমাদের এই প্রক্রিয়াটাকেই আমরা আজকে আলোচনার ভিতরে এনেছি। জি, এক্স্যাক্টলি মুশতাক। কিন্তু আমি যখন একটা কমিটিকে দেখছি, আমি কিন্তু এই কমিটিটাকে আমি একটা ইউনিফাইড বডি হিসেবে দেখছি, কোনো ব্যক্তিকে নয়, ঠিক আছে? তো যখন আমি কমিটির দিকে তাকাচ্ছি সেখানে আমি কোনো ইউথের রিপ্রেজেন্টেটিভ দেখতে পাচ্ছি না। এখানে আমি কোনো মানে নন ক্লিনিক্যাল যেই ডিসিশন মেকিং ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোর রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি না। যেমন এখানে হেলথ ইকোনমিস্ট থাকা দরকার ছিল, এখানে হয়তো হেলথ কমিউনিকেশন এক্সপার্ট থাকা দরকার ছিল, এমনকি মিডিয়ার থেকেও যদি কেউ থাকতেন যারা দীর্ঘদিন লেখালেখি করছেন বা
স্বাস্থ্য বিষয়ক সিদ্ধান্তগুলোকে দেখছেন, যারা স্বাস্থ্য বিভাগের দুর্নীতিগুলোকে তদন্ত করেছেন, সামনে নিয়ে এসেছেন, এরকম মানুষদেরও রিপ্রেজেন্টেশন থাকলেও থাকতে পারে। অর্থাৎ আমি যেটা বলছি যে আউট অফ দ্য বক্স চিন্তা করার বিষয়। তারপরে স্বাস্থ্যতে তো আসলে অনেকগুলো প্রফেশনাল গ্রুপ আছে, শুধু ডাক্তাররাই নয়, সেই প্রফেশনাল গ্রুপদেরও রিপ্রেজেন্টেশন থাকার সুযোগ ছিল। নিউট্রিশন, ক্লাইমেট চেঞ্জ, এই বিষয়গুলো নিয়ে যারা চিন্তা করেন, মেন্টাল হেলথ নিয়ে যারা চিন্তা করেন, হেলথ ল একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সাম্প্রতিক সময়ে যেই সমস্যাগুলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আমরা দেখি, তার অনেকগুলোরই কিন্তু উৎস হচ্ছে আমাদের লিগ্যাল সিস্টেমে হেলথ রিলেটেড গ্রিভেন্সকে অ্যাড্রেস করতে না পারার যেই সীমাবদ্ধতা, সেখান থেকেই উৎসারিত হয়েছে। অর্থাৎ মানুষের যখন কোনো অভিযোগ থাকে, ক্ষোভ থাকে, সেটাকে সে একটা সঠিক পদ্ধতিতে আইনগত প্রক্রিয়ায় সেটার একটা নিষ্পত্তির সে প্রত্যাশা রাখে, কিন্তু সেটা যখন হয় না তখনই সে ভাঙচুর করে, মারধর করে এবং নানা রকম কাজ করে। বলছি না যে সেগুলো সে সঠিক কাজ করে, কিন্তু আমাদেরকে তার কারণগুলো বুঝতে হবে। তারপরে রেগুলেশনের ব্যাপার আছে। আপনি যদি মেডিকেল এডুকেশনকে রেগুলেশন করতে চান, পাবলিক এবং প্রাইভেট সেক্টরের মাঝে যেই পার্থক্য আছে, সিজারিয়ান সেকশন রেট বলেন, অনেক কিছুতেই পার্থক্য আছে, এইগুলোকে যদি আপনি রেগুলেট করতে চান, তাহলে রেগুলেশন যারা বুঝে, আইন যারা বুঝে, সেরকম মানুষেরও কিন্তু প্রয়োজন আছে। কাজেই আমরা বলতে পারি যে কেবলমাত্র যে অনেক সিনিয়র পার্সনরাই আছেন, সিনিয়র পার্সন অবশ্যই থাকবেন, কিন্তু সেই সাথে আসলে একটা সমন্বয় থাকা দরকার, একটা বৈচিত্র্য থাকা দরকার, পেশাগত বৈচিত্র্য, বয়সের বৈচিত্র্য, বিভিন্ন চিন্তার বৈচিত্র্য, সেগুলো যদি না থাকে তাহলে কিন্তু স্বাস্থ্য খাতে তার রিফ্লেকশনটা আসলে খুব ইতিবাচক হবে না বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ ডক্টর তৌফিক জোয়ারদার। আমি একটু ছোট করে ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, এই যে যাদেরকে নেওয়া হয়েছে তারা, আমরা আবারও স্বীকার করছি যে স্বক্ষেত্রে তারা অবশ্যই উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের। আমরা যদি এই ধরনের একটি কমিটির, আপনি খানিকটা ধারণা দিয়েছেন যে এটার কিভাবে এক্সপানশন হতে পারে, আমরা যদি এটা সত্যিকার একটা পরামর্শ দিতে চাই এখন যারা কাজটা করছেন তাদেরকে, তাহলে কোন জায়গায় আপনার মূল থাকবে, এমফাসিস থাকবে যে তারা কাজটা শুরু করুক কিভাবে, তারা যদি ইনক্লুসিভ হতে চায় এখান থেকে? আমি যেটা মনে করি, যেহেতু আমরা সংস্কারের কথা বলছি আর কি, হ্যাঁ, এখন সংস্কারটা আমাদের বুঝতে হবে। এই কমিটিতে যারা আছে তারা সংস্কারটাকে কিভাবে ডিফাইন করছে, এবং পরিপত্রে যে কথাটা বলা হয়েছে যে বিষয়ভিত্তিক সংস্কার, আমরা কি আসলে বিষয়ভিত্তিক সংস্কার চাই নাকি সামগ্রিক সংস্কার চাই? বিষয়ভিত্তিক সংস্কার মানে হচ্ছে যে তার মানে একটা পার্টিকুলার ডিসিপ্লিন, মেডিকেল ডিসিপ্লিন, সেটা গাইনি হতে পারে, সেটা পেডিয়াট্রিক হতে পারে, সেটা সার্জারি হতে পারে, এইগুলো হচ্ছে বিষয়ভিত্তিক। কিন্তু বিষয়ভিত্তিক সংস্কার চাচ্ছি না আমরা সামগ্রিক সংস্কার চাচ্ছি, সেই জিনিসটাই হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। পরিপত্রটা কিন্তু অনেকটা কনফিউজিং, মানে ওয়ার্ডিং যেভাবে লেখা আছে সেটা কিন্তু প্রপারলি নাই, এবং তাদের কি টিওয়ার দেওয়া হয়েছে সেটার উপরই নির্ভর করবে। এখন টিওয়ার কি মন্ত্রণালয় দিয়ে দিবে নাকি এই কমিটি তৈরি করবে সেটার উপর নির্ভর করবে। তার মানে এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো সংস্কারের একটা প্রপার ডেফিনেশন লাগবে, কোন কোন এরিয়াতে সংস্কার তারা করবে। আমাদের একদম, আমরা যদি স্বাস্থ্য খাতকে একটা বডি চিন্তা করি, তাহলে এই বডির পুরোটাই নষ্ট, এবং শুধু মাংস নষ্ট না, এর প্রত্যেকটা হাড়গোড়ও নষ্ট, মানে কোনো স্ট্রাকচারই নাই, মোরালিও নাই, ফিজিক্যালিও নাই, কিচ্ছুই নাই, শুধুগুলো এই কতগুলো ইট বালু পাথর এগুলো হচ্ছে আমাদের আছে, হ্যাঁ। তাহলে সেই জায়গাটাকে যদি সংস্কার করতে হয় তাহলে সংস্কারের একটা ডেফিনেশন দিতে হবে। আমার ব্যক্তিগতভাবে মনে যেটা হয় সেটা হচ্ছে যে সাধারণত এই সমস্ত ক্ষেত্রে যেটা হয়, আমরা চিন্তা করি যে কি ডুয়াবল, কতটুকু করা যেতে পারে, এই জিনিসটা সংস্কার কমিটি যদি কমপ্লিটলি ভুলে যেতে পারে, হোয়াট শুড বি ডান বাংলাদেশের মানুষকে কোয়ালিটি স্বাস্থ্যসেবা কাঙ্ক্ষিত লেভেলে দেওয়ার জন্য যা করা দরকার, এইটা যদি তাদের মাথায় থাকে তাহলে এইটা কাজ করবে। কিন্তু এই জায়গায় আমি আবারও বলবো, সেটা হচ্ছে একমত হওয়ার বিষয় আছে। আমরা কি হেলথ সিস্টেম স্ট্রেনথেনিং করার জন্য কমিটি করেছি নাকি এটা সংস্কার করার জন্য কমিটি করেছি, এটা বুঝতে হবে। স্ট্রেনথেনিং মানে আপনি কিছুটা ইমপ্রুভ করলেন, মলম দিলেন, কিছুটা ওষুধ দিলেন, কিন্তু না, যেখানে সার্জারি লাগবে সেখানে আমাদেরকে সার্জারি করতে হবে, যেখানে ওষুধ দিয়ে কাজ হবে সেখানে ওষুধ দিতে হবে। দিস ইজ সংস্কার। এই জিনিসটা যদি ওনারা বোঝেন তাহলে হচ্ছে, এবং যদি একমত হতে পারেন তাহলে হবে। আমাদের আসার জায়গা এখানে আছে, যেটা সেটা হচ্ছে যেহেতু কমিটির চেয়ারম্যান যিনি ফয়েজ স্যার, উনি সিস্টেমটাকে জানেন, উনি মেডিকেল এডুকেশন জানেন, উনি বাকি সিস্টেমটাও জানেন, উনি হেলথের অ্যাডমিনিস্ট্রেশনও ছিলেন, সো ওনার বিষয়টা কিন্তু জানা আছে। এখন নির্ভর করবে হচ্ছে যে উনি কতটুকু নেতৃত্ব দিতে সক্ষম হচ্ছেন এবং ওনার কথা ওনার বাকি মেম্বাররা কতটুকু
ফলো করবে, মেনে নেবে সেই জায়গার উপরে। তার মানে আপনার কথায় যদি আমি আসি, তাহলে ওনাদেরকে প্রথমে যেটা অ্যালাইন্ড হতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা কমপ্লিট রিফরমেশন চাই, এবং হোয়াট ইজ ডুয়েবল এই কথাটা ভুলে গিয়ে হোয়াট শুড বি ডান বাংলাদেশের এই যে নতুন প্রজন্ম যে রক্ত দিল, যে নতুন বাংলাদেশের কথা বলছেন, সেটার মর্যাদা যেন রক্ষা করতে পারি। যদি উপদেশ শুধু একটু মলম দেওয়ার চেষ্টা করি, তাহলে এই নতুন প্রজন্মের এই রক্তের মান সম্মান আমরা রাখতে পারছি না। যে কমিটিটি করা হয়েছে তার কার্যপরিধি আমরা দেখছি যে 5টি কার্যপরিধি তারা বলেছে কোন কোন এরিয়াতে তারা কাজ করবে। এই বিষয়ে আপনার কি অভিমত, যদি একটু এরিয়া ধরে ধরে একটু জানান আমাদেরকে। ধন্যবাদ। এখানে যে 5টা কার্যপরিধি দেওয়া হয়েছে, আমার কাছে 5টা কার্যপরিধি খুব ভালো মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যারা এই 5টি কার্যপরিধি প্রস্তাব করেছেন তারা আসলে স্বাস্থ্য ব্যবস্থার যে নীতি নির্ধারণী ভ্যান্টেজ পয়েন্ট, সেখান থেকে তারা খুব সুন্দর কয়েকটা বিষয় তারা প্রস্তাব করেছেন। কারণ কার্যপরিধি যখন আমরা এরকম একটা মানে হাই পলিসি লেভেলে বলি, তখন আমার কিন্তু এটা খুব বেশি ব্রেকডাউন করে বলতে গেলে সেই জিনিসটা বাস্তবায়ন করা সম্ভব হয় না, এবং সেটা আনম্যানেজেবলি লার্জ, মানে অনেক বড় একটা তালিকা তৈরি হয়ে যায়, এটা করতে হবে, এটা বাস্তবায়ন করতে হবে, ওটা ঠিক করতে হবে, এরকম। এটা ঠিক না। পক্ষান্তরে এটা একটু হাই লেভেলে করা উচিত, এবং সেটাই হয়েছে। কিন্তু যেটা আমি কিছুটা মানে আশ্চর্য হয়েছি সেটা হচ্ছে যে কার্যপরিধি, আমার কাছে মনে হয়েছে যারা কার্যপরিধিটা প্রস্তাব করেছেন এবং যারা এই কার্যপরিধি বাস্তবায়ন করার জন্য যারা বাস্তবায়ন করবেন, অর্থাৎ এই কমিটির মেম্বারদেরকে যারা প্রস্তাব করেছেন, এই দুটোর মধ্যে ডিসকানেক্ট মনে হয়েছে আমার কাছে, একটা ডিসকানেক্ট আছে বলে আমার কাছে মনে হয়েছে। অর্থাৎ যারা বলছেন যে দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয় নীতি নির্ধারণী সংস্কার করতে হবে, একদম প্রথম কথা, তার মানে হচ্ছে এটা পলিসি লেভেল রিফর্ম করতে হবে। তাহলে আপনি যদি পলিসি লেভেল রিফর্ম করতে চান, এখানে আপনার একজন হেলথ পলিসি এক্সপার্ট লাগবে, তিনি কোথায়? দ্বিতীয় যেই ইয়েটা আছে, যেই কি বলবো, যে কার্যপরিধি আছে, সেখানে বলা হচ্ছে যে চিকিৎসা শিক্ষাকে একটা স্বীকৃতি দিতে হবে এবং আধুনিকায়নের পরামর্শ দিতে হবে। এখানে অনেকেই আছেন মেডিকেল এডুকেশন তারা পড়িয়ে এসেছেন গতানুগতিকভাবে, তারা বেশিরভাগই প্রফেসর, প্রত্যেকের নামের আগেই প্রফেসর আছে প্রায় দেখতে পাচ্ছেন, কিন্তু একজন প্রফেসর কিন্তু মানে কারিকুলামের যে এক্সপার্টিস বা মেডিকেল এডুকেশনের যে টেকনিক্যাল এক্সপার্টিস সেটা যে তার থাকবে তার কোনো নিশ্চয় নাই। এটা কিন্তু একটা আলাদা এডুকেশন। জি, আমি যেমন এনইউএসএ আছি, এখানে আমাদের একটা এডুকেশন টিম থাকে যারা আমাদের সাথে ফ্যাকাল্টিদের সাথে বসে এডুকেশনটা কিভাবে হবে, রিফর্মটা কিভাবে হবে সেটা নিয়ে আমাদের সাথে আলাদাভাবে পরামর্শ দেন, আমরা তাদের লেকচার করি। অর্থাৎ তাদের এক্সপার্টিস হচ্ছে মেডিকেল এডুকেশন নিয়ে, কিন্তু আমার এই কমিটিতে কি কোনো মেডিকেল এডুকেশন এক্সপার্ট আছে? 3 নম্বরে আসেন, দেখেন যে প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত স্বাস্থ্য সেবা দিতে হবে, তারপরে নগর গ্রাম প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত স্বাস্থ্য সেবা, অর্থাৎ এখানে আপনি দেখছেন যে রিজিওনাল বা কমিউনিটি হেলথের কথা বলা হচ্ছে, প্রত্যন্ত অঞ্চলে সেবা দেওয়ার কথা বলা হচ্ছে, যেটা হামিদ ভাইও বললেন যে যারা একদম প্রত্যন্ত এলাকায় কাজ করে মেডিকেল অফিসার থেকে ধীরে ধীরে অ্যাডমিনিস্ট্রেশন সামলে উপরে উঠেছেন, এই জাতীয় মানুষ এখানে আছে কিনা। কিন্তু তারা না থাকলে তো প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবার সমস্যা কি সেটা তো তারা বুঝতে পারবেন না। তারপরে 4 নম্বরে আমরা বলছি যে স্বাস্থ্য কাঠামোর শক্তিশালীকরণ বা হেলথ সিস্টেমস স্ট্রেংথেনিং, এবং তার আন্ডারে জনবল, যন্ত্রপাতি ইত্যাদি কথা বলা হয়েছে। আমি যদি চিন্তা করি যে আপনি যদি হেলথ সিস্টেমসের যে 6টা বিল্ডিং ব্লক চিন্তা করেন, সেই বিল্ডিং ব্লকের কোনো এক্সপার্টিস এখানে আছে কিনা, সামগ্রিকভাবেও আছে কিনা হেলথ সিস্টেমস এক্সপার্ট, অথবা আমি যদি জনবল অর্থাৎ হেলথ ওয়ার্কফোর্স নিয়ে কাজ করেছেন বা তার পাবলিকেশন আছে বা চিন্তা আছে বা কাজ করার অভিজ্ঞতা আছে, গবেষণা আছে বা ম্যানেজারিয়াল এক্সপার্টিস আছে, এরকম কেউ আছেন কিনা। এগুলো তো খুবই স্পেসিফিক এবং খুবই স্পেশালাইজড, সুপার স্পেশালাইজড ফিল্ড। এগুলো একজন মানুষ যার ওভারঅল একটা ভাষা ধারণা আছে, তিনি কিন্তু এই টেকনিক্যাল বিষয়গুলোর সিদ্ধান্ত নিতে পারবেন না। এমনও নয় যে বাংলাদেশে এগুলো নিয়ে কাজ করেছে এরকম মানুষের অভাব আছে বা নেই, এগুলো নিয়ে চিন্তা করেছে এরকম মানুষ আসলে আছে, কিন্তু আমরা সেই কমিটিতে আমরা কার্যপরিধিতে দেখছি কিন্তু রিপ্রেজেন্টেশনে দেখছি না। এবং ফাইনালি যেটা বলা আছে যে চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান, বিএমডিসি ইত্যাদি রেগুলেটরি কাঠামো, আমি এটা আগেও বলেছি আমার একদম শুরুতে যে রেগুলেটরি কাঠামো বুঝতে হলে আপনার রেগুলেশন তৈরি করার অভিজ্ঞতা যাদের আছে, আইন কানুন নীতি এগুলো নিয়ে যাদের অভিজ্ঞতা আছে সেরকম মানুষ দরকার। সেই রকম মানুষও কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। তার মানে আমি দেখতে পাচ্ছি যে ক্লিয়ারলি কার্যপরিধির সাথে কার্যপরিধি যারা বাস্তবায়ন করবেন তাদের সেই এক্সপার্টিসের একটা ডিসকানেক্ট আমি দেখতে পাচ্ছি। এটা আমার কাছে খুবই কনসার্নিং মনে হচ্ছে। জি, ধন্যবাদ ডক্টর তৌফিক জোয়ারদার। ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, শুরুতে ডক্টর তৌফিক জোয়ারদার বলেছিলেন যে এরকম একটি কমিটি যখন করা হয় তখন কোনো না কোনো জায়গায় কিছুটা পরামর্শ, কিছুটা স্বচ্ছতা দরকার যে কিসের ভিত্তিতে একটা কমিটি তৈরি হচ্ছে। এই যে আমরা দেখছি যে খুব হোমোজেনিয়াস একটা কমিটি তৈরি হয়ে গেছে, যেখানে একই কাছাকাছি রকমের এক্সপার্টিজের লোকজন, কিন্তু যাদেরকে দরকার তৌফিক জোয়ারদার খুব সুন্দর করে বোঝালেন, তারা কিন্তু এখানে
নাই। এই ঘটনাটা কেন ঘটে? এটা কি খুব কঠিন ছিল এই সরকারের পক্ষে বা স্বাস্থ্য উপদেষ্টার পক্ষে কিছু লোকজনের সাথে আলাদা আলাপ করে তারপর একটা রিপ্রেজেন্টেটিভ কমিটি তৈরি করা? এত কঠিন কেন কাজ? দেখুন, আমরা গত 1-1.5 মাস ধরে যে সিচুয়েশনগুলোর ভিতর দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা সিচুয়েশন ঠিক আগের থেকে প্রস্তুতি ছিল না। আমরা যদি 5 তারিখের ঘটনাও বলি, তাহলে যে 5 তারিখে ওই ঘটনাটা ঘটবে এটাও কেউ প্রত্যাশা করে নাই। এবং 5 তারিখের পরের থেকে ধরেন যে কিন্তু নানা রকমের দেশে কিন্তু প্রবলেম কিন্তু রয়ে যাচ্ছে, একটার পর একটা কিন্তু সরকারকে এটা হ্যান্ডেল করতে হচ্ছে আর কি। আমরা বিভিন্ন ঘটনা দেখেছি, হাইকোর্টের ঘটনা, আনসারদের ঘটনা, তাই না, ঢাকা মেডিকেলের সহ শিক্ষকদের যে শাটডাউন, সেই ঘটনা, নানা রকমের ঘটনা কিন্তু আছে যে প্রশাসনে যারা আছে আমার মনে হয় যে খুব স্থির হতে পারছে না বা সুচিন্তিত সিদ্ধান্ত নিতে পারছে না। এই জায়গায় আমাদের মনে হয়েছে যে আপনি যেটা বললেন যে আলোচনার ভিত্তিতে একটা সুচিন্তিত কমিটি হবে, প্রথমে এসে আমাদের কমিটি দরকার, এবং সেই কমিটি যদি সুচিন্তিত না হয় এবং রাইট মানুষকে যদি রাইট প্লেসে যদি না করা হয়, তাহলে সেই কমিটি কাজ করবে না, এবং সেই কমিটি থেকে যা আউটকাম আসবে সেটা কিন্তু ইমপ্লিমেন্টেড হবে না। আলটিমেটলি রাষ্ট্র ঠকলো, জনগণ ঠকলো। তার মানে এইটা তাহলে আমাদের বুঝতে হবে। তাহলে আমি হয়তো যে কমিটিটা কালকে হয়েছে সেটা না করে আমি আরও 1 সপ্তাহ সময় নিতাম। হ্যাঁ, মিডিয়া যদি জিজ্ঞেস করো যে এই ধরনের কমিটি হচ্ছে কেন, ওনারা বলতে পারতেন যে আমরা চিন্তা ভাবনা করছি, আমাদের প্রস্তুতি নিচ্ছি, তারপরে আমরা করতে পারছি, তাহলে একটা সময় নিয়ে করা দরকার ছিল, রাইট? তাহলে এখানে রাইট মানুষকে রাইট জায়গায় উপস্থাপন করা যেতে পারতো। তৌফিক জোয়াদা যেটা বলছে আমি একদম একমত, যে কার্যপরিধি যেটা বলা হয়েছে সেই সবভাবেই তো আমাদের টিমের কম্পোজিশন যেটা, সেটা হলো যদি অ্যালাইন না করে তাহলে তো এই কার্যপরিধি তো এই জাস্ট বল হবে, কথার কথা হয়ে যাবে, তাই না? সেটা তো হবে না। তাহলে এখানে বিষয় যেটা আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে আমাদের দেশে ইজম সবসময় ছিল, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে ইজমটা কাজ করছে, অনেকে যোগ করে বলছে যে গোপালগঞ্জ থেকে খাতুনগঞ্জ, চট্টগ্রামের একটা এলাকার নাম খাতুনগঞ্জ, হ্যাঁ, সেটা তো এখন যে গোপালগঞ্জের যে ধারাটা ছিল সেটা এখন খাতুনগঞ্জের ধারাতে চলে গেছে। তার মানে সব জায়গায় যে চিটাঙের মানুষ খুঁজতে হবে, বা সব জায়গায় যে ব্যক্তিগত প্রতিষ্ঠান বা তার ব্যক্তিগত লোক কোথায় কবে সার্ভ করছে সেরকম লোক খুঁজতে হবে। এইরকম খুঁজতে গেলে কিন্তু রাইট মানুষকে রাইট জায়গায় প্লেস করা যাবে না। আমরা কিন্তু সেইটা সব জায়গায় কিন্তু এই রকমের কিন্তু এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভালো সিগন্যাল ক্যারি করছে না। তার মানে রাষ্ট্রকে চিন্তা করতে হবে যে এই ধরনের ক্ষেত্রে যে রাইট মানুষকে রাইট জায়গায় প্লেস করতে হবে। হ্যাঁ, তাকে দেখতে হবে যেটা হলো যে ঘটনার ভিতর দিয়ে রাষ্ট্রটা আসছে সে কোনো দুষ্কৃতিকারী কিনা বা ষড়যন্ত্র করবে কিনা, এই জায়গাটা তাকে সরকারের বিভিন্ন যে মাধ্যম আছে, গোয়েন্দা সংস্থা আছে, সেইগুলোকে খোঁজখবর নিয়ে সেই জায়গাটা দেখতে হবে। কিন্তু কাজের মানুষকে যদি কাজের জায়গায় প্লেস না করা হয়, তাহলে হচ্ছে যে কমিটি হবে, সময়ক্ষেপণ হবে, এবং এই সরকারের কাছে জনগণের আমরা কেন কথা বলতেছি, কারণ হচ্ছে যে ঘটনার ভিতর দিয়ে আমরা এখন আসছি, এই জায়গাটা বসতে পাচ্ছি, সেই ঘটনার পিছনেতে অনেক ব্লাড আছে, অনেক মানুষের স্যাক্রিফাইস আছে, সেই জন্য মানুষের প্রত্যাশাটা বেশি, আর প্রত্যাশার চাপও তাদের কাছে সরকারের কাছে আছে, সেটা সরকার নিজেই বুঝতে পারছেন। এবং প্রফেসর ইউনূস গতকাল যেটা আমি দেখলাম বলেছেন যে ভুল ধরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু খুবই ভালো কথা। এটাই আমরা চাই রাষ্ট্রনায়কদের কাছ থেকে, যে তারা প্রকাশ্যে বলুক যে আমরা ভুল ধরিয়ে দেব, জনগণ ভুল ধরিয়ে দেব। কিন্তু লোক এই যে ভুল ধরিয়ে দেব, আমরা এই যে মিডিয়াতে কথা বলছি, পত্রিকায় লেখা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রচার প্রচারণা চালানো হচ্ছে, এটাকে রাষ্ট্রের কি কোনো বডি আছে যে এই ইনফরমেশনগুলো ধারণ করার জন্য, আনুষ্ঠানিকভাবে ইনফরমেশনগুলো ধারণ করার জন্য কিন্তু রাষ্ট্রের বডি নাই। আমরা তো আশা করেছিলাম সেটা হচ্ছে যে এই সরকার ক্ষমতায় এসে সবার পরামর্শ নেবে, এবং সেই জন্য রাষ্ট্রের একটা বডি, অ্যাটলিস্ট একটা ওয়েবসাইট খুলবে যেখানে মানুষ পরামর্শ দিতে পারবে, অনলাইনে অফলাইনে যেভাবেই হোক, ফোন করে হোক, ইমেলে হোক, বা যেভাবেই হোক, লিখে হোক, সে পরামর্শ দিতে পারবে। সেই ধরনের কিন্তু একটা কোনো আমরা এখনো পর্যন্ত দেখি নাই। আমরা যদি মন্ত্রণালয় ভিত্তিক দেখি, এত কিছু মন্ত্রণালয় পরামর্শ দেওয়া হচ্ছে। প্রথম আলোতে দেখেন সম্পাদকীয় লেখা হচ্ছে, বিভিন্ন পত্রিকায় সম্পাদকীয় লেখা হচ্ছে, মতামত প্রকাশ, এবং সবগুলো যৌক্তিক, কিন্তু এই মতামত ধারণের কোনো মন্ত্রণালয় ভিত্তিক ওখানে কিন্তু কোনো ইউনিট নাই। আমরা জানি যে পিআরও একটা পাবলিক রিলেশন অফিসার একটা ইউনিট আছে প্রত্যেকটা মন্ত্রণালয়, কিন্তু তার কাজ তো এটা হতে পারে, লাগলে পাবলিক পিআরও ডিপার্টমেন্ট যেটা এটা শক্তিশালী করে এই যে লেখা হচ্ছে, বলা হচ্ছে, তারা মিডিয়াগুলো দেখবে, পত্রিকা পড়বে, রেলিভেন্ট ইনফরমেশনগুলো নিয়ে তারা তাদের সচিব বা উপদেষ্টা যাদের কাছে আছে তারা দেখাবে, যে ওইটাকে জিস্ট বের করে। উপদেষ্টা বা সচিবের পুরো ইনফরমেশন পড়ার সুযোগ নাই, এতগুলো পত্রিকা, এতগুলো মিডিয়া, টেলিভিশন দেখার সুযোগ নাই। এখান থেকে জিস্টটা নিয়ে তারা সেখানে উপস্থাপন করবে এবং সেইভাবে করবে। সেই আমি যেটা মনে করি সেটা হলো রাষ্ট্রীয়ভাবে একটা প্ল্যাটফর্ম থাকতে পারে যেখানে আমাদের মতামত প্রকাশ করতে পারি, এবং প্রত্যেক মন্ত্রণালয়ে একটা ইউনিট করা উচিত পিআরও ডিপার্টমেন্টকে
কেন্দ্র করে যারা মানুষের মতামত ধারণ করতে পারে, তাহলে এই বলাগুলো কাজে লাগবে। এটা স্রেফ বলা হবে না, এটা ইফেক্টিভলি বলা হবে আর কি। জি, যেই কার্যপরিধির প্রসঙ্গটা একটু আগে আপনি আলাপ করছিলেন, বলছিলেন যে একটা ডিসকানেক্ট আছে যারা কমিটিতে আছেন এবং যেই কাজ তারা করতে চান তার ভিতরে সমন্বয়টা ঠিক ভালোভাবে চোখে পড়ছে না। তাহলে আমরা যদি আগাতে চাই, কার্যপরিধি অনুযায়ী যদি আগাতে চাই, তাহলে কি পদ্ধতিতে আগালে আমরা আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং সংস্কার লক্ষ্যে পৌঁছাবো? প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে যে রিফর্ম বলতে আমরা আসলে কি বুঝি সেই জিনিসটা আমাদের খুব ভালো মতো বুঝতে হবে। একদম আমরা যখন হেলথ সিস্টেম বা হেলথ পলিসির রিফর্ম নিয়ে কথা বলি, 4টা ক্রাইসিস আমাদেরকে মাথায় রাখতে হয়। একটা হচ্ছে যে আমার ইকোনমিক রিফর্ম, হ্যাঁ, আরেকটা হচ্ছে সোশ্যাল রিফর্ম। ইকোনমিক রিফর্ম কি, যে আমি এমন ভাবে রিফর্ম করব যেন আমার রিফর্মটা কস্ট ইফেক্টিভ হয়, এফিশিয়েন্ট হয়, এই বিষয়গুলো দেখা, অর্থাৎ আমার অর্থনৈতিকভাবে যেন সেটা লাভজনক হয়। আবার আরেকটা হচ্ছে সোশ্যাল রিফর্ম, শুধুমাত্র আমার এটা লাভজনক হলেই হবে না, এটা যেন মানুষের কাছে একটা সোশ্যাল ইকুইটি, সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, সেটাও কিন্তু রিফর্মের একটা অবজেক্টিভ হতে হবে। 3 নম্বর অবজেক্টিভ থাকে হচ্ছে মেডিকেল রিফর্ম, যেহেতু একটা বড় অংশ মানুষ স্বাস্থ্য সেবা নিতে আসে, তার মেডিকেল রিফর্ম করতে হয়, অর্থাৎ তার কোয়ালিটি অফ কেয়ারটাকে বাড়ানো, আমার স্বাস্থ্য সেবাকে আধুনিকায়ন করা, সেখান থেকে আমার অর্থাৎ এই সেবার মানটা যেন ভালো হয় সেই বিষয়গুলো চিন্তা করা লাগে। এবং 4 নম্বর রিফর্মটা হচ্ছে পলিটিক্যাল রিফর্ম, যে যারা স্বাস্থ্য সেবা দিবেন তাদের একটা স্যাটিসফ্যাকশনের বিষয় আছে, তারা যেন এই রিফর্মটার ব্যাপারে সন্তুষ্ট থাকেন, এখানে তাদের বাই ইন বা তাদের এটার ব্যাপারে তাদের এক ধরনের সমর্থন নিশ্চিত হয়। আবার অ্যাট দ্য সেম টাইম যারা সেবা গ্রহণ করবেন তাদেরও কিন্তু মানে এক ধরনের সন্তুষ্টি বিধানের একটা প্রয়োজনীয়তা থাকে। এটা হচ্ছে পলিটিক্যাল রিফর্মের দিক। মজার বিষয় হচ্ছে এই যে 4টা রিফর্মের কথা বললাম, 4টা কিন্তু কখনোই একদিকে যায় না, তারা হচ্ছে পরস্পর বিরোধী, অর্থাৎ তাদের মুখটা কিন্তু পরস্পর বিরোধী। যেমন আপনি ইকোনমিক রিফর্ম করতে গেলে আপনাকে এফিসিয়েন্সি নিশ্চিত করতে হবে, কিন্তু এফিসিয়েন্সি নিশ্চিত করতে গেলে আপনি ইকুইটি নিশ্চিত করতে পারবেন না, সেটা ফল করবে। আবার মনে করেন আপনি মেডিকেল রিফর্ম করবেন, মেডিকেল রিফর্ম করতে হলে আপনার স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নত করতে হবে, কিন্তু মান উন্নত করতে গেলে সেটা হয়তো অনেক বেশি টাকা সেটার পিছনে খরচ হয়ে যাবে, তাই না? তো এই যে একটা মাল্টি ডাইমেনশনাল এবং মাল্টি ডিরেকশনাল রিফর্মের যে একটা ধারা, রিফর্মটা কিন্তু খুব সহজ না, কারণ আপনি একটা জিনিস করতে গেলে আরেকটা জিনিস ফল করবে। এইটাকে ধারণ করার মতো একজন উপযুক্ত মানুষ আপনার দরকার, যিনি একদম সবার উপরে বসে এই বিষয়টাকে দেখতে পারবেন, অর্থাৎ একটা হলিস্টিক ভিউ যার থাকবে। এরপরে আসছে তাকে যারা সাহায্য করবে, সেই বিষয়ে আমি বলবো যে এই সাহায্য করার জন্য মানুষের সংখ্যাটা আসলে খুব বেশি হওয়াটা আসলে প্রযোজ্য নয়, কারণ আমাদের বাংলায় একটা কথা আমরা বলি যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, বিভিন্ন জন বিভিন্ন কথা বলবেন। এই জন্য আমার মনে হয় যে ওনাকে যারা গাইড করবেন সেই কমিটিটা আসলে খুবই সংক্ষিপ্ত হওয়া উচিত। এরপরে যেটা আছে আপনার প্রশ্ন, যেটা যে তাহলে কি কমিটি এক্সপ্যান্ড করবে, আমি মনে করি যে কমিটি তো এক্সপ্যান্ড করা উচিত না, কমিটি আরো কার্টেল করা উচিত এবং উপযুক্ত মানুষ দিয়ে সেটাকে পরিপূর্ণ করা উচিত। আর তাদের আন্ডারে সাব কমিটি থাকতে পারে বিষয় ভিত্তিক, অথবা আরেকটা প্রস্তাব আমি বিভিন্ন জায়গা থেকে শুনছি, সেটা হচ্ছে ছায়া কমিটি, অর্থাৎ আপনি একটা 5 জনের একটা কমিটি করে দিলেন, কিন্তু সেই কমিটিকে চেকে রাখার জন্য, সেই কমিটিকে নজর দাঁড়িতে রাখার জন্য, তারা যেন সঠিকভাবে কাজ করতে পারে, সেটার জন্য নাগরিকদের মধ্য থেকে ছায়া কমিটি করারও একটা, বা ছায়া কমিশন বা শ্যাডো কমিশনের একটা প্রস্তাব বিভিন্ন মহল থেকে আসছে, সেভাবেও করা যেতে পারে। তবে সংখ্যা বাড়িয়ে এই সমস্যার সমাধান হবে না, বরং সংখ্যা কমাতে হবে এবং উপযুক্ত মানুষ যারা একটা হলিস্টিক ভিউ নিয়ে এই বিষয়টাকে দেখতে পারে, রিফর্মকে দেখতে পারে, সেরকম মানুষজনকে নিয়ে আসলে এটাকে পুনর্গঠন করাটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো সমাধান। ধন্যবাদ তৌফিক জোয়ারদার। ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, একটু ভিন্ন একটা প্রসঙ্গে আসি, যা এই যে স্বাস্থ্য সংস্কারের প্রসঙ্গ, যারাই কমিটিতে থাকুক না কেন, একটা বিরাট বিষয় হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে রাজনীতিকীকরণ হয়েছে, বিশেষ করে দলীয় রাজনীতির যে প্রভাব স্বাস্থ্য ব্যবস্থাকে রন্ধ্রে রন্ধ্রে ধ্বংস করে দিয়েছে, সেই ব্যবস্থার সংস্কারের সাহস এবং উদ্যোগ এই কমিটি নিতে পারবে বলে মনে করেন কিনা? খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তার আগে আমি আপনার আগের কোয়েশ্চেনে তৌফিক জোয়ারদার যে চমৎকারভাবে বলছিলেন, সেটা একটা প্রসঙ্গ একটু বলে নিই। সেটা হচ্ছে যে এই কমিটি 12 সদস্যের কমিটি, এটা কাজ করা খুবই ডিফিকাল্ট। এটা যেটা হতে পারে, দিস কুড বি অ্যান স্টিয়ারিং কমিটি অর অ্যাডভাইজারি কমিটি, অথবা যে নামেই ডাকি। আর এখান থেকে কিছু সদস্যকে, গুরুত্বপূর্ণ প্রধান সহ গুরুত্বপূর্ণ কিছু সদস্যকে নিয়ে ছোট্ট কমিটি করা, এবং সেই কমিটিতে আরও যেগুলো মিসিং আছে সেই মিসিংটাও থাকতে পারে। তার মানে এইটা হতে পারে একটা অ্যাডভাইজারি কমিটি বা স্টিয়ারিং কমিটির মতো, আরেকটা থাকতে পারে ওয়ার্কিং কমিটি, যেখানে এই যে মিসিং কম্পোনেন্ট যেটা আছে সেগুলো নিয়ে হতে পারে। আপনার কোয়েশ্চেনে যদি আসি যে আমরা সংস্কার করি আর যেটা করি
সেটার জন্য যদি আমরা রাজনীতিকে দূরে রাখতে না পারি, আমাদের যে রাজনৈতিক ধারা আছে এই রাজনীতি শুধু ডাক্তারদের ক্ষেত্রে না, এটা আমাদের শিক্ষকদের ক্ষেত্রে আমরা পস্তাচ্ছি এবং সমস্ত প্রফেশনে এই যে ক্লিয়ারলি জাতি দুটো ভাগে ভাগ হয়ে যাওয়া, এই দলীয় লেজুর ভিত্তিক যে দুটো ভাগে হয়ে যাওয়া, এটাই সবচেয়ে আমাদের ম্যাসাকার হয়েছে এবং এটা রাষ্ট্রীয় প্রধান থেকে শুরু করে একদম পরিবারের ইন্ডিভিজুয়াল পর্যন্ত এই কিন্তু বিভাজন হয়ে গেছি আমরা। এই জায়গাতে যদি সংস্কারের এইটাও প্রস্তাব করতে হবে যে প্রফেশনে থেকে কেউ লেজুর ভিত্তিক রাজনীতি করতে পারবে না, সেটা সে শিক্ষক হোক, সেটা উকিল হোক, সেটা লয়ার হোক, সেটা ডাক্তার হোক বা যে কোনো প্রফেশন হোক। এটা যদি না হয় তাহলে এই যে আমাদের যে চাওয়া, এই চাওয়াটা কখনো প্রত্যাশা পূরণ হবে না। এবং ঠিক একইভাবে লেজুর ভিত্তিক এই ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, সেটা মেডিকেল কলেজে করতে হবে, সেটা ইউনিভার্সিটি কলেজ যে কোনো পর্যায়ে করতে হবে। তারা রাজনীতি করবে, সংসদ থাকবে, নির্বাচন হবে, সেখানে লিডারশিপ রাজনীতি, যেমন সারা পৃথিবীতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও তো এত ইউনিভার্সিটি আছে, সেখানেও তো লেজুর ভিত্তিক রাজনীতি নাই। তাহলে সেই জায়গাটা আমাদের আসতে হবে। এখানে আপনার যে পরে যে কোয়েশ্চেনটা, হ্যাঁ এই কমিটি সেটা পারবে কি না, যেহেতু এই কমিটিটা পুরোটাই ডক্টর দ্বারা নির্ধারিত, এখানে ডক্টরের বাইরে কিন্তু কেউ নাই, সো তাদের কতটুকু সাহস হবে এইখানে প্রস্তাব করা যে আমরা যে কথাটা বললাম, সেটি আমরা সময়ের হাতে রেখে দিলাম, দেখি তারা পারে কিনা। কিন্তু আরেকটা প্রসঙ্গ যেটা একটা সেকেন্ডে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই কমিটি যেটা করতে হবে, যেভাবেই কমিটি হোক, তারা রুট লেভেলে যারা কাজ করছে প্রথমেই তাদের ইউএসএফপিও, দ্যাট মিনস থানা হেলথ কমপ্লেক্সের ম্যানেজার যারা এদের সাথে বসে পড়তে হবে, ডিস্ট্রিক্টের ম্যানেজার যারা তাদের সাথে বসতে হবে এবং পর্যায়ক্রমে যারা বিভিন্ন লেভেলের ম্যানেজার আছে তাদের পরামর্শগুলো শুনতে হবে। জি, ধন্যবাদ ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। ডক্টর তৌফিক জোয়ারদার, কৃতজ্ঞতা আপনাকে। আমরা আবার এই আলোচনাটা চালাবো, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আনন্দিত এবং কিছুটা হলো আশান্বিত যে একটি জাতীয় কমিটি হয়েছে স্বাস্থ্য ব্যবস্থার যে প্রত্যাশিত সংস্কার সেটাকে লক্ষ্য রেখে, কিন্তু আমরা আলোচনায় বুঝতে পারছি যে যেই লোকদের এখানে দরকার, যে বিশেষজ্ঞদের উপস্থিতি দরকার, সেখানে এখনও ঘাটতি আছে। আমরা চাইবো আমাদের এই আলোচনাগুলো হোক এবং অন্যান্য লেখালেখির মাধ্যমে হোক, সঠিক মানুষকে সঠিক জায়গায় বসিয়ে আমাদের দেশকে প্রত্যাশিত জায়গায় নিয়ে যাক। স্বাস্থ্য খাতের যে পরিবর্তন আমরা চাই সেই পরিবর্তন অর্জিত হোক, সেই আশা রেখে আজকের মতো শেষ করছি।